নতুন নিয়মে কিভাবে নামজারি খারিজের আবেদন দাখিল করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো আমার হাতে একটা দলিল দেখতে পাচ্ছেন। তো এই দলিলের গ্রহীতার সংখ্যা হচ্ছে দুইটা, একটা খতিয়ান, দুইজন গ্রহীতা, দুইজনের অংশই প্রায় সেম সেম। তো এখন কিন্তু যে নামজারি খারিজের আবেদন দাখিল করবে, মানে নামজারি খারিজের আবেদন যে করবে, তাকে কিন্তু জমির অংশটা বসাই দিতে হচ্ছে। যদি দুইজন তিনজন গ্রহীতা থাকে, সেক্ষেত্রে কিন্তু কার কতটুকু অংশ হবে, কার কতটুকু অংশ জমির পরিমাণ হবে, সেই অংশটা কিন্তু যে আবেদন করবে তাকে কিন্তু অংশটাকে বসায় দেওয়া লাগতেছে নতুন এই পদ্ধতিতে। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, নতুন নিয়মে কিভাবে নামজারি খারিজের আবেদন দাখিল করবেন। এই ভিডিওটা দেখলে আশা করি সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটা আশা করি সম্পূর্ণটা দেখবেন এবং শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন। যখন আপনি আবেদন দাখিল করতে যাবেন, তখন এই ভিডিওটা এক নজর দেখে আবেদনটা শুরু করতে পারবেন। তো বেশি কথা বলবো না, সরাসরি চলে যাব কাজে। তার আগে বলে রাখি, ভূমি সংক্রান্ত সকল তথ্য সবার আগে কিন্তু আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে নিয়মিত আপলোড করা হয়। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন। অনেকে আমার সাথে যোগাযোগ করতে চান, আমার যোগাযোগের মাধ্যম হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন, সেই সাথে আমার মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন। দুইটার লিঙ্কই আমার ওখানে দেওয়া আছে। তো বেশি কথা না বলে সরাসরি চলে যাই কাজে। তো লেটস গো অ্যান্ড চেক ইট আউট। ওয়েলকাম। তো চলে এলাম আমি কম্পিউটার স্ক্রিনে। তো প্রথমে চলে যাচ্ছি আমি গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজার থেকে আমরা চলে যাব land.gov.pt, যে অফিসিয়ালি ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে। তারপর এখান থেকে আমার আইডিটাকে লগ ইন করে নেওয়া। তো এখান থেকে লগ ইনে যাবেন, যাদের রেজিস্ট্রেশন করা নাই বা তারা রেজিস্ট্রেশনে যাবেন। তো আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে, তো আমি এখান থেকে লগ ইনে যাবো। লগ ইনে যাওয়ার পর আমার আইডিটাকে লগ ইন করে নিব। তো আমার লগ ইন করা হয়ে গেছে, আগে থেকে লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে সেভ করা ছিল, তো লগ ইন করা লাগলো না। তো এখানে এরকম লগ ইন করার পর এরকম পেজ আসবে। তারপর এখান থেকে চলে যাব সেবা সমূহ, তারপর এখান থেকে চলে যাব মিউটেশনে। তো মিউটেশনে যাওয়ার পর এখান থেকে নতুন আবেদনে ক্লিক করবেন। আমি যেহেতু আহ, নতুন আবেদন করব, সেক্ষেত্রে এখানে নতুন আবেদনে ক্লিক করব। তো নতুন আবেদনে ক্লিক করার পর নতুন আবেদনের এখানে ক্লিক করতে হবে। তারপর মিউটেশনের জন্য পূর্বেই আমাকে 10 টাকা 20 টাকা কোড ফি কিনতে হবে। তো ইতিমধ্যে কোড ফি যদি কেনা থাকে, তাহলে এখান থেকে ট্র্যাকিং নাম্বার আর ফোন নাম্বার, যে ফোন নাম্বার দিয়ে কিনেছেন সেটা যাচাই করলে সেটা ব্যবহার করতে পারেন। আপনি যদি অন্য কারোর আবেদন করতে যেয়ে যদি কোড ফি কিনে থাকেন, সেই কোড ফিও কিন্তু সেই নাম্বারটা এবং ট্র্যাকিং নাম্বারটা ব্যবহার দিয়ে আপনি সেই কোড ফিটা এই আবেদনে ব্যবহার করতে পারেন। আর যদি কেনা না থাকে, নতুন কোড ফি কিনতে পরিশোধ করুন এখানে সিলেক্ট করে, তারপর ঠিকানা জেলা বিভাগ, কোন সার্কেলে উপজেলা সার্কেলে আবেদন করতে চান সেটা সিলেক্ট করে কিনে নিতে পারেন। তো আমার যেহেতু কেনা আছে, তো আমি ট্র্যাকিং নাম্বারটা ভুলে গেছি, তো ভুলে গেলেও সমস্যা নাই। এখান থেকে আবেদনের সর্বশেষ অবস্থানে যে আপনি সেটা দেখে এখান থেকে পদক্ষেপে নিয়ে আপনি সেই কোড ফিটা ব্যবহার করতে পারেন। তো আমি সবটাগুলোই আপনাদেরকে দেখাই দিলাম এক নজর করে। তো এখান থেকে আমি প্রথমেই সিলেক্ট করব মালিকানা সূত্র। আমি কোন সূত্রে আবেদন করতে যাচ্ছি, এখানে কিন্তু দুইটা আছে, সরাসরি রেকর্ড খতিয়ান হতে, আর একটা হচ্ছে সরাসরি খতিয়ান হতে, মিটিশন খতিয়ান হতে। আমি যেহেতু মিটিশন খতিয়ান থেকে আবেদন করব, সেক্ষেত্রে মিটিশন দিব। আপনার যদি দুইটাই থাকে দুইটাই সিলেক্ট করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিভাবে মালিকানা অর্জন করলেন, এখানে হচ্ছে ক্রয় সূত্র, উত্তরাধিকার সূত্র, হেবা, বন্দোবস্ত, কি। তো আমি যেহেতু ক্রয় সূত্রে, এটা যেহেতু কাবলা দলিল, খোস কাবলা দলিল, সেক্ষেত্রে আমি ক্রয় সূত্রে সিলেক্ট করলাম। তো ক্রয় সূত্রে সিলেক্ট করার পর আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করছেন? না, আমি প্রতিনিধির মাধ্যমে আবেদন করছি না। তো এখানে আমি না দিয়ে দিলাম। তো আবেদনকারী গ্রহীতা তথ্য দিতে বলতেছে। এখানে আপনি কি মিউটেশন করতে চান যৌথভাবে না না এককভাবে? তো আমি যেহেতু যৌথভাবে করব, সেক্ষেত্রে আমি এখানে যৌথ সিলেক্ট করে দিলাম। তো যৌথ সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে 2টা ট্যাব চলে আসবে। 2টা মালিকের জাতীয় পরিচয়পত্র, অংশ সবকিছু অপশন চলে আসবে। এ পর্যায়ে আপনি এখানে এনআইডি কার্ডের তথ্য এই সমস্ত দিয়ে তথ্য যাচাই করলে আপনার হয়ে যাবে। আমি এই পর্যায়ে যাচাই করাটা দেখাচ্ছি না, কারণ যাচাই করাটা দেখানোর পর আমি সম্পূর্ণ এটা ব্ল্যার করে দিব। কারণ বর্তমানে গাইডলাইন্স এর জন্য আমাকে সম্পূর্ণটা ব্লার করে দিতে হবে, কারণ ইউটিউব ভিডিও রিমুভ করে দিয়েছে। গত পরশুদিন আমার একটা ভিডিও রিমুভ করে দিয়েছে এরকম। একজনের নাম এবং মোবাইল নাম্বারটা মানে আমি করছিলাম, ব্লার করছিলাম, তারপরও 5 সেকেন্ডের জন্য আমি ওটা কিভাবে দেখা গেছে, তার কারণে ওটাকে রিমুভ করে দিয়েছে ভিডিওটা। সুতরাং এখন খুবই কড়াকড়ি, তার কারণে আমরা এগুলোকে রিমুভ করে দিতেই হবে, ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দিতেই হবে, কিছু করার নাই। তো যাই হোক, আমি এই পর্যায়ে এটা থেকে আমি চলে যাচ্ছি 4.1-এ। যেই দলিলের ভিত্তিতে মিউটেশন করছেন সেটা দিতে হবে। এখানে দলিল নাম্বার, তারপর দলিলের তারিখ, দলিলের মূল্য, দলিলের পৃষ্ঠা, দলিলের জেলা, দলিল সাব রেজিস্ট্রি অফিস, মানে কোন সাব রেজিস্ট্রি অফিস থেকে আপনার দলিলটা রেজিস্ট্রি হয়েছে,
আর দলিলের সংযুক্ত করুন মানে দলিলের পৃষ্ঠাটা সংযুক্ত করতে হবে। এখানে কিন্তু বলতেছে দলিলের শুধুমাত্র প্রথম পৃষ্ঠা উভয় পেজ স্ক্যান করতে হবে, বাকি সব অবিকল নকল এবং থেকে সংযুক্ত করতে হবে, মানে প্রত্যেকটা পেজই আপনাকে অবশ্যই স্ক্যান করে দিতে হবে, আর স্ক্যান করতে হবে অবিকল নকল দলিলে অথবা মূল দলিল থেকে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি এই বিষয়টা। তারপর এখানে 4.2 এ জমির তফসিলটা যুক্ত করতে হবে, দেন আপনাকে আবেদন সংরক্ষণ এন্ড তফসিল পরবর্তীতে যেতে হবে। তো আমি এখন সম্পূর্ণটা ফিল আপ করছি এবং ব্লার করে দিব। বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি বোঝাই দিব পার্সোনালি। আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে পার্সোনালি মেসেজ করবেন, আমি আপনাদেরকে আরো সুন্দরভাবে বোঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি ফ্রি থাকি। এই পর্যায়ে আমি এক তথ্য দিব, তার প্রথমে একজনের প্রথম ব্যক্তিটা দিয়ে তথ্য দিন ক্লিক করে এখানে প্রাপ্তবয়স্ক দিয়ে আমি প্রথমে ছবিটা ক্লিক করে নিব, ছবিটা দিয়ে দিলাম এখানে, ছবিটা চলে আসছে। তারপর এখানে লিঙ্গটা সিলেক্ট করে নিব, তারপর বিভাগ, জেলা, উপজেলা এবং ঠিকানা। ঠিকানাটা দিবেন আইডি কার্ডে যে এরকম আছে অবিকল, কোনো রকম চেঞ্জ হবে না, অবিকল সেম দিবেন আপনারা। সেম দেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে আপনি যে অ্যাড্রেসটা দিবেন সেটাই কিন্তু পর্চার উপরে আসবে। তো আমি এটা জাস্ট এখান থেকে কপি পেস্ট করে দিব, তারপর এখান থেকে ঠিকানাটা আমি পেস্ট করে দিয়ে সংরক্ষণ করে দিলে আমার প্রথম ব্যক্তির নাম ধাম সব চলে আসলো। তো এবার দ্বিতীয় যে গ্রহীতা রয়েছে তার নামটা তথ্য জমা দিব, এখানে প্রাপ্তবয়স্ক এবং তার ছবিটা প্রথমে আমি এখান থেকে আপলোড করে নিলাম। তারপর জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিব, তার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা আমি দিয়ে নিচ্ছি, সংশোধন করে নিব, রয়িষ্য দিয়ে দিব, তাহলে সংরক্ষণ দিলে নিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন নিয়ে নিচ্ছে। তো এখানে মালিকানার অংশ, এখানে কিন্তু মালিকানার অংশ কিন্তু 500 আছে। আপনার যদি এর 700 হয়, এর 300 হয়, তাহলে কিন্তু আপনি দিতে পারবেন। তো এখান থেকে জাস্ট ভিন্নভাবে ক্লিক করে আপনি এখানে এখানে 300 দিবেন, এনারটা 300 দিয়ে দিবেন। এনার যদি 700 হয় তাহলে এনার 700 দিয়ে দিবেন, কোনো ব্যাপার না, দিতে পারবেন। তো আমার যেহেতু দুইজনের সমান সমান তাহলে সমানভাবে দিয়ে দিলাম। তারপর এখানে এখানে টিক মার্কের একটা অপশন আছে, এই টিক মার্কটা অবশ্যই দিবেন, এটা টিক মার্ক না দেওয়ার কারণে কিন্তু পরবর্তীতে যাবে না। তো এখানে আমার এটাতে কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে আমি 4 নম্বর অপশনে যাব। 4 নম্বর অপশনে দলিলের তথ্যগুলো দিতে হবে। দলিল নাম্বারটা কত, 284, দলিল নাম্বারটা দিলাম। দলিলের তারিখ কত, 12 সালের দলিল এটা। তো আমি প্রথমে 12 সালটা সিলেক্ট করলাম, তারপর কোন মাসের, জানুয়ারি মাসের 18 তারিখ, জানুয়ারি মাসের 18 তারিখ, তো 18/1/2012। দলিলের মূল্য কত আছে, 67,000 টাকা। আমি এখানে দলিলের মূল্যটা 67,000 টাকা দিয়ে দিলাম। দলিলের পৃষ্ঠা 10টা দিয়ে দিলাম। কোন রেজিস্ট্রি অফিস থেকে হয়েছে, এটা মিরপুর রেজিস্ট্রি অফিস থেকে হয়েছে। দলিলের স্ক্যান কপি আমাকে দিতে হবে, দলিল 284 স্ক্যান কপিটা এখানে কপি করে দিলাম। তো সংযুক্ত করে দেওয়ার পর আমার সমস্ত দলিলের 4.1 এর কিন্তু কাজ কমপ্লিট। এটা আমি এবার কাজ হবে 4.2 এর। 4.2 এর হচ্ছে বিভাগ, জেলা, উপজেলা। এটা কিন্তু আমি যখন কোড ফি কিনেছি সেটার অনুপাতে এটা কিন্তু বাই ডিফল্ট অটোমেটিক্যালি নিয়ে নিবে। এখান থেকে জাস্ট আমাকে মৌজা সিলেক্ট করে নিতে হবে। মৌজা সিলেক্ট করার বিষয়টা খুবই ইজি ব্যাপার। জাস্ট আপনি এখানে জিএল নাম্বারটা টাইপ করলে মৌজাটা চলে আসবে। তো আমি এখানে জিএল নাম্বারটা টাইপ করে দিলাম। তারপর মৌজাটা চলে আসলে এবার খতিয়ান তথ্য যুক্ত করতে হবে। তো এখানে প্রথমে আমাকে খতিয়ান নাম্বারটা দিতে হবে। এখানে খতিয়ান নাম্বারটা কত আছে, 1317। আমি খতিয়ান নাম্বারটা প্রথমে এখানে দলিল নাম্বারটা সিলেক্ট করে নেবেন, তারপর হোল্ডিং নাম্বারটা দিবেন। হোল্ডিং নাম্বার হচ্ছে 1669। জমি জরিপের ধরন হচ্ছে নামজারি, তো নামজারি থাকবে এটা। এখানে হচ্ছে খতিয়ানের হস্তান্তরের তারিখ, এটা আপনি দিতেও পারেন নাও পারেন, এটা অপশনাল, কিন্তু স্টার মার্ক দিয়ে রাখছে, কিন্তু না দিলেও চলে। যাই হোক এটা দিলাম না। তারপর 1317 খতিয়ান নাম্বার দিয়ে যাচাই ক্লিক করলাম। তো যাচাই ক্লিক করার পর আমার কাছে কিন্তু কোনো তথ্য আসলো না, সুতরাং আমাকে এটাকে স্ক্যান কপিটা দিয়ে দিতে হবে। তো খতিয়ানটা আমি আগে থেকে স্ক্যান করে রাখছি, এটা আমি এখানে ডিরেক্ট দিয়ে দিলাম। তো ঠিক আছে। তারপর এখানে আমি দাগ নম্বর, কত নম্বর দাগ নম্বর খারিজ করতে যাচ্ছি সেটা আমাকে এখানে বসাতে হবে। তো 571 পুরো জমি খারিজ করতেছে ইনি। এখানে হচ্ছে 2251 নম্বর দাগ। জমি শ্রেণী হচ্ছে বার্জার, তাহলে এখানে বার্জার লিখে নিব। বার্জার দিলাম। এটা হচ্ছে ধানি জমি, ধানি জমি, ব্যবহারিক শ্রেণী ধানি। আচ্ছা, দাগ দেওয়ার পর জমি কতটুকু খারিজ হচ্ছে সেটার পরিমাণটা দিতে হবে। দলিলের জমির পরিমাণ হচ্ছে 571। তো আমাকে 571 লিখতে হলে এখানে দিতে হবে 505, এই পাশে দিতে হবে 71। আর অযুতাংশ ঘরে 71, শতকের ঘরে 5, এ যদি 1 হতো তাহলে আমরা 1 ঘরে দিতাম। সবকিছু ঠিকঠাক থাকলে এখান থেকে সংরক্ষণ বাটনে ক্লিক করলে আমার এটা হয়ে যাবে। তো এখানে আমি একটু চেক করে নিব। দলিল নম্বর 284, হোল্ডিং নম্বর হচ্ছে 1669, জরিপের ধরন নামজারি বা আরএস দিলেও চলবে, সমস্যা ছিল না।
এখানে হচ্ছে আপনার 1317 দাগ নম্বর হচ্ছে 2257, জমি হচ্ছে 571। সবকিছু ঠিক থাকলে ব্যাস এনাফ। তারপর এখানে চলে যাবে 5 নম্বরে, এখানে আমাদেরকে দাতার তথ্য প্রদান করতে হবে। তো দাতার তথ্য প্রদান করার জন্য আমরা এখানে দাতার নাম লিখতে হবে। দাতার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক, সে নিজেই বিক্রি করেছে। দলিল খতিয়ানের মালিক আব্দুর রাজ্জাক, সে নিজে বিক্রি করেছে। তার মোবাইল নম্বর অপশনাল, তার জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র অপশনাল, পিতার নামটা দিতে হবে। পিতার নাম হচ্ছে আব্দুর রফিক। যদি এখানে না থাকে দলিলও কিন্তু আপনার সকল তথ্য পেয়ে যাবেন, দলিল দেখে করতে পারেন। তো আমি এখানে দলিল দেখে দেখছি মোহাম্মদ আব্দুল রফিক। সে একা, যদি একা হয় তাহলে একাই দিবেন, যদি মেলা মানুষ হয় তাহলে গং দিতে পারেন, আব্দুল রাজ্জাকের একশোতে গং দিতে পারেন। তো মাতার নামটা এখানে আছে নূরজাহান খাতুন, মাতার নাম যেহেতু চাচ্ছে আমি মাতার নামটা দিয়ে দিলাম নূরজাহান খাতুন। তো দেওয়ার পর এখানে আমাকে বিভাগটা সিলেক্ট করে নিতে হবে, জেলা, উপজেলা এবং জমির পরিমাণ। এখানে ঠিকানাটা কি? ঠিকানাটা হচ্ছে কাঠদাহ। তো আমি এখানে কাঠদাহ দিয়ে দিলাম। কাঠদাহ দিয়ে দিলাম। দেওয়ার পর জমি কতটুকু খারিজ হচ্ছে 5 শতক, 571। দেওয়ার পর সংরক্ষণ। আমার দাতার তথ্য কিন্তু উক্ত খতিয়ানের আবেদনকৃত জমির তথ্য জমির দাতার তথ্য সংযুক্ত হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে জমির তথ্য সংযুক্ত হয়েছে। এখানে 1.1-এ কিন্তু আরেকটা জিনিস বলতেছে। এখানে বলতেছে কি দাতার সর্বশেষ জরিপ মিউটেশনের রেকর্ডীয় মালিক একই যদি হয় তাহলে হ্যাঁ দিবেন। আর যদি আরো মানে বায়া দলিল থাকে আপনার, তাহলে না দিয়ে আপনি আরো কিন্তু দাতার তথ্য সংযুক্ত করতে পারেন, দলিলের তথ্য সংযুক্ত করতে পারেন। তো আমার যেহেতু নাই সেক্ষেত্রে আমি হ্যাঁ দিয়ে দিলাম। দেওয়ার পর আপনি এখানে কলমি নকশা, প্যান্টাগ্রাফ, ভূমি নকশা, রসিদ, এগুলো কিন্তু ডকুমেন্টস গুলো আপনি চাইলে এখানে সংযুক্ত করে দিতে পারেন। এগুলো অপশনাল, দিলেও হয় না দিলেও হয়। আপনি চাই যদি থাকে আপনার কাছে তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখান থেকে সংরক্ষণ আর পরবর্তীতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার সাথে যদি এরকম প্রথম পেজে আবার ফেরত নিয়ে আসে, কোনো চিন্তার কোনো কারণ নাই, আবার মিউটেশনে চলে যাবেন। মিউটেশনে যাওয়ার পর এখান থেকে আবেদন সর্বশেষ অবস্থা যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি যেটা কিছুক্ষণ আগে করলাম সেটা এসে এখানে চলে এসে আবেদন খসড়া ভাবে সে সেভ হয়ে আছে। এটা অনেক সময় উপর নিচে থাকে, আপনি একটু খুঁজে নেবেন। তারপর এখান থেকে খুলুন বাটন অপশন আছে, এখান থেকে খুলুনে ক্লিক করলে আপনার যেখান থেকে যে যতদূর পর্যন্ত করেছেন ততদূর পর্যন্ত সেভ হয়ে গেছে। জাস্ট এখান থেকে আবার সংরক্ষণ আর পরবর্তীতে চলে গেলে আপনার পরবর্তী স্টেপটা আবার চলে আসবে, চিন্তার কোনো কারণ নাই। তো এখানে 7 নম্বর পয়েন্টে আপনাদের 7.1-এ গ্রহীতার মালিকের দাবি বা সঠিক হিস্সা আছে কিনা, হ্যাঁ আছে। আবেদনকৃত জমি গ্রহীতার দখলে আছে কিনা, হ্যাঁ দখলে আছে। আবেদনকৃত জমি আদালতে নিষেধাজ্ঞা আছে কিনা, নাই আছে, নিষেধাজ্ঞা নাই। আবেদনকৃত জমির সরকারি স্বার্থ আছে কিনা, নাই। আবেদনকৃত জমি যৌথ হোল্ডিং সর্বশেষ ভূমি উন্নয়ন কর পরিষদ আছে কিনা, হ্যাঁ জমি ভূমি উন্নয়ন কর পরিষদ আছে। যদি না থাকে না দিবেন, হ্যাঁ থাকলে হ্যাঁ দিবেন। গণিত আমি মৌজায় খতিয়ান আছে কিনা, অন্য কোনো খতিয়ান আছে কিনা, যদি থাকে হ্যাঁ দিয়ে খতিয়ান নাম্বারটা এখানে টাইপ করে দিবেন। যদি 5-7টা থাকে তাহলে কমা দিয়ে দিয়ে আরো খতিয়ান অ্যাড করতে পারবেন। আর যেমন যেহেতু নাই সেক্ষেত্রে না দিলাম। 7.7-এ আছে আবেদনকৃত ভূমি সংশ্লিষ্ট মৌজা জরিপ চলমানের বৈচিত্র্য, এটা আপনি জাস্ট প্রযোজ্য নয় দিয়ে এখানে টিকমার্ক দিয়ে আবেদন দাখিল করুন ক্লিক করে দিবেন। তো আবেদন দাখিলে ক্লিক করার পর আপনি এখানে ক নম্বরে আছে আবেদন ফর্মে সঠিক আছে কিনা আপনি এখান থেকে ফর্মটি এক নজর দেখে নিতে পারেন। তো এখানে আপনার খতিয়ান নম্বর, দাগ নম্বর, দলিল নম্বর সবকিছু কিন্তু এখানে দেখাবে। মালিকের নাম, ছবি টবি সবকিছু এখানে দেখাবে। তো এখান থেকে খতিয়ান নম্বর, জমির পরিমাণ সবকিছু এখানে কিন্তু দেখাবে। আপনি চাইলে এই পেজটাকে প্রিন্ট আউটও করে নিতে পারেন। তো আমার সবকিছু ঠিক আছে, প্রিন্ট আউটও করতে চাচ্ছি না। এখানে দিলাম এখানে সংশ্লিষ্ট ডকুমেন্টস, আপনি দলিল এবং পর্চা যেগুলো আপলোড করলেন সেগুলো সঠিকটা হয়েছে কিনা এখান থেকে দেখে নিতে পারেন সেম প্রসেসে। সবকিছু ঠিক থাকলে এখান থেকে এই যে টিকমার্ক আছে এখানে টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দেওয়ার পর এখানে ট্র্যাকিং নাম্বার থাকবে। আপনি বিকাশ বাকি যে 50 টাকা নোটিশ জারি ফি সেটা পেমেন্ট করার জন্য ইন্টারনেট ব্যাংকিং ক্লিক করে অগ্রসর ক্লিক করে বিকাশের বা বিকাশ নগদ উপায়ের মাধ্যমে সিম্পলি পেমেন্ট করতে পারেন। তো আমি যেহেতু বিকাশ দিয়ে করবো তো বিকাশ সিলেক্ট করে দিলাম। বিকাশ সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমি আমার বিকাশ ওয়ালেট নাম্বারটা টাইপ করে দিচ্ছি। তো বিকাশ ওয়ালেট নাম্বার টাইপ করার পর আমার ফোনে ওটিপি আসবে। ওটিপি আসছে 242913, দেওয়ার পর ইন্টারফেস করলাম। তারপর আমার বিকাশের পিনটা এখানে টাইপ করে দিলাম। তারপর ইন্টারফেস করলে 5 সেকেন্ড পর রিলোড নিয়ে আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিবে এবং আমার আবেদনটা সাবমিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আবেদন কিন্তু সাবমিট হয়ে গেছে। এটা হচ্ছে আবেদন নাম্বার। এখান থেকে আবেদন প্রিন্টে ক্লিক করে আমি এটাকে ডাউনলোড করে নিতে পারবো। তো এই হলো মূলত আবেদন করার প্রসেস।
তো এই হলো মূলত প্রসেস। এই প্রসেসে খুব সহজে আপনি বাসায় বসে নতুন নিয়মে নামজারি খারিজের আবেদন দাখিল করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। এরকম আরো ভিডিও পেতে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। সেই সাথে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর সবসময় যেটা বলি, ক্রিয়েটিভ মেদির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।